স্যার শোনা যায় তো না? হ্যালো। ওকে ফাইন। সো সো মোটামুটি দেখা গেল কি আমাদের স্যার, যে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে শিখে গেছি, তাই না? শিখে যায় না স্যার, প্রায় সবাই শিখি নাই, আমরা বুঝতে পারি না এই কনসেপ্টটা। যে সিম্পল, অলওয়েজ আমাদের টার্গেট রাখতে হবে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করে যাদের সার্চ ভলিউম বেশি, তাই না স্যার? ওকে, দ্যাটস ফাইন। হ্যাঁ দিয়ে দিছি স্যার। এখানে একজন মারুফ ছিল, মারুফকেও দিয়ে দিছি। শুধু আজকে একজন আসে না, সেটা হচ্ছে নাজমুল হাসান যুক্ত। সো স্যার এখন আসেন, আমরা যে কিওয়ার্ডগুলো খুঁজে বের করছি স্যার, এইখানে একটা প্রবলেম আছে। দেখেন আমি যদি লিখি এখানে গিয়ে, করি নাই? ওকে ওকে, 1 মিনিট স্যার করতেছি। দেখা যায় স্যার না? ওকে, সো এখানে যদি আমি লিখি বাই বাই ল্যাপটপ, ওকে 1 মিনিট। এটা আমাদের শো করতেছে some kind of keyword that not good enough, ঠিক আছে? কিওয়ার্ডগুলো কি নট গুড এনাফ। আমি যদি এখানে আপনাদের যদি আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখাই, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যদিও দেখাই, দেখেন মানে নট এনাফ বলতে আমি এটা বুঝাচ্ছিলাম যে দেখেন এখানে লেখা আছে বাই এ ল্যাপটপ। বাকিটা কি হয়ে আছে, মানে এইটুকু কিন্তু আমি লিখছিলাম না, কিন্তু সাজেস্টে চলে আসছে। সো এইগুলোকে বলা হয় শর্ট কিওয়ার্ড, ঠিক আছে? যেগুলো মনের ভাষা সম্পূর্ণরূপে প্রকাশ করতে দেয় না বা পারে না, যে কিওয়ার্ডগুলো, তাদেরকে বলা হয় শর্ট কিওয়ার্ড। এবং যে কিওয়ার্ড মনের ভাষা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে বলা হয় লং কিওয়ার্ড, ঠিক আছে? সম্পূর্ণ না পারলেও অ্যাটলিস্ট 90% করতে পারে। যেমন একটা ডিফারেন্স যদি আমি দেখাই, আমি এখানে লিখলাম, একটা লিখে সার্চ দিলাম, সরি নট এ হান্টার, আমি এটা লিখে গুগলে সার্চ দিয়ে গুগলে পেজটা নিয়ে আসবো স্যার, জাস্ট পেজটা আনার জন্য। এখন এখানে যদি আমি লিখি বাই ল্যাপটপ, তাহলে গুগল আমাকে নিচে সাজেস্ট করতেছে না স্যার, বাই ল্যাপটপ ইন বাংলাদেশ, ঠিক আছে? বাই ল্যাপটপ অনলাইন বিডি, বাই ল্যাপটপ অনলাইন, বাই ল্যাপটপ উইথ ইএমআই ইন বাংলাদেশ, বাই ল্যাপটপ উইথ ইনস্টলমেন্ট ইন বাংলাদেশ, বাই ল্যাপটপ র্যাম বিডি, হ্যাঁ অনেক কিছু। সো আমি যদি বলি যে আমি একজন গ্রাহক হিসাবে খুঁজতেছিলাম যে আমাকে কেউ কিস্তিতে বা ইনস্টলমেন্টে যদি কেউ ল্যাপটপ বিক্রি করতে, আমি কিনতাম, তাই না স্যার? সো আমি এটার জন্য আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করি বাই ল্যাপটপ, তাহলে কি আমার কাঙ্ক্ষিত রেজাল্টকে আমি খুঁজে পাবো স্যারেরা? আমি খুঁজতেছিলাম যে আমি আমি খুঁজতেছিলাম যে ইনস্টলমেন্টে যে কোনো দোকান থেকে ল্যাপটপ কিনতে পারবো কিনা, এটা খোঁজার জন্য। না পাওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি আমি লিখি যে বাই ল্যাপটপ ইন ইনস্টলমেন্ট ইন বাংলাদেশ, তো আমি চাচ্ছিলাম যে ইনস্টলমেন্টে কেউ ল্যাপটপ বেচতেছে এখানে বাংলাদেশে একটু দেখা যাবে, তাহলে কি আমরা ইজিলি পেয়ে যাব না? সবার আগে দেখবেন আমি যে রেজাল্ট চাচ্ছি সেটা চলে আসছে। সো এই যে প্রসেস, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে গেল, তখনই বুঝতে পারবেন যে এটা লং টেইল কিওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? লং টেইল কিওয়ার্ডটা মানুষ সব থেকে বেশি ব্যবহার করে গুগলে এখন, কারণ
আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করতে যান অ্যাজ লাইক মি, দেখেন আমি যদি কার ওয়াশ, WASH, এখন কার ওয়াশ লেখার পর অনেকগুলো সাজেশন দিছে। এখন সাজেশন দিছে যে আমি বাংলাদেশ থেকে কার ওয়াশ করাইতে চাচ্ছি। সো দেখেন এখানে লেখা আসছে কার ওয়াশ নিয়ার মি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আশেপাশে কার ওয়াশ কে আছে সব চলে আসবে। নিয়ার মি কি আলাদা করে আমাকে লিখতে হচ্ছে স্যার? হ্যাঁ, মানুষ সবসময় চায় কম লিখে। হ্যাঁ, মানুষ সবসময় চায় কম লিখে বেশি রেজাল্ট পাওয়ার আশা করে, তাই না স্যার? আর এটাই হচ্ছে আমাদের ধরেন, এটা হবে আমাদের বেনিফিট। আর লং টেইল কিওয়ার্ডটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় কন্টেন্ট লেখার জন্য, কারণ শর্ট টেইল কিওয়ার্ড দিয়ে আমরা কন্টেন্ট কমপ্লিট করতে পারবো না স্যার। শর্ট টেইল কিওয়ার্ডে শুধুমাত্র দেখা যাবে বাই ল্যাপটপ আসবে, আসবে যে আপনার ধরেন ল্যাপটপ, তারপরে ধরেন আপনার ছোট ছোট ওয়ার্ডগুলো আসবে, কারণ এগুলোকে তারা টার্গেট করে সার্চ করে। সো আমি যদি এখানে দেখেন বাই ল্যাপটপ মেশিন প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করি, তাহলে হয়তো দেখেন এখানে ভাগ হয়ে আসছে স্যার। যেখানে যেখানে কিওয়ার্ড ম্যাচিং করছে সেখানে সেখানে কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, তাই না? সবগুলো কি এক লাইনের ভিতর আছে স্যারেরা? সবগুলো কিন্তু এক লাইনের ভিতর নেই, ভাগ হয়ে আছে। আর এই ভাগ হওয়া হচ্ছে শর্ট কিওয়ার্ড, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি স্যার? ওকে। সো দেখেন এখানে কি লেখা আছে, বাই হাই প্রেশার। হাই প্রেশার, আমি যে এখানে লিখে দিই হাই প্রেশার, দেখেন কার ওয়াশ হাই প্রেশার মেশিন যদি এখানে লিখে সার্চ করি তাহলে কি হয়, সেম রেজাল্টটাই চলে আসবে। সেম রেজাল্ট আসবে না স্যার। এখন দেখেন হাই প্রেশার কার ওয়াশ মেশিন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো এখানে তাহলে কার একটা কিওয়ার্ড, কার ভেহিকেল একটা কিওয়ার্ড, অটো ব্রেক একটা কিওয়ার্ড, এগুলো যে কিওয়ার্ড স্যার। হাই প্রেশার এটা একটা কিওয়ার্ড, ছোট ছোট কিওয়ার্ডগুলো একত্রিত হয়ে কি হয়, লং টেইল কিওয়ার্ড হয়, তাই না স্যার? লং টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ডটা আমাদের কি করে, লং টেইল কিওয়ার্ডটা আমাদের কন্টেন্ট লেখার সময় অনেক হেল্পফুল হয়, কারণ কন্টেন্টের ভিতর আমরা একটা লং টেইল কিওয়ার্ডের ভিতরে সম্পূর্ণ মানে এখানে যেমন কার ওয়াশ হাই প্রেশার মেশিন প্রাইস ইন বাংলাদেশ, আমি যদি শুধু লিখলাম যে কার ওয়াশ হাই প্রেশার মেশিন, তাহলে আমি কি দাম শুনতে চাচ্ছি, না কি চাচ্ছি, না এর স্পেসিফিকেশন চাচ্ছি, না রিভিউ চাচ্ছি, কিছু কি বোঝা যাবে স্যার? বাট আমি যদি আমি ধরেন এই হাই প্রেশার মেশিন নিয়ে একটা কথা রিভিউ করতেছি, তার রিভিউয়ের কোনো একটা চ্যাপ্টারে যদি আমি এই একটা লাইন নিয়ে যদি কিছু কথা বলি, এই একটা লাইন নিয়ে যদি আমি 2-3 লাইনের কথা বলি, যেমন এখানে বলছে কার ভেহিকেলস অটো ব্রেক, তারপরে এটি কি ফ্লুয়েড রিপ্লেসমেন্ট, ফ্লুয়েড রিপ্লেসমেন্ট, টুল পাম্প, অয়েল ড্রেন, এটা না, এটাতে তো প্রাইস দেওয়া আছে দারাজ বিডি, এটা না, একটা আমরা ডিসক্রিপশন দেখতে যাচ্ছিলাম স্যার। আচ্ছা আমি একটা কাজ করি, হাই প্রেশারটা বাদ দিয়ে দিই। আচ্ছা এখানে বলতেছে যে আমি যেহেতু প্রাইস নিয়ে কথা বলছি, সেহেতু এখানে দেখেন ই কমার্স সাইটগুলো আসার পসিবিলিটি বেশি, সব থেকে বেশি আছে, ঠিক আছে? সো এখানে বলতেছে বাই হাই প্রেশার কার বাইক ওয়াশার মেশিন অনলাইন অ্যাট দারাজ বাংলাদেশ, মোর লউইন অ্যান্ড গার্ডিয়ান ফ্রম মেশিন অ্যান্ড দ্য টুলস বিডি। আচ্ছা এটা হচ্ছে শপের নাম, প্রাইস এত থেকে এত, এখানে রেটিং দেওয়া হয়েছে, এখানে বাকি অনেক কিছু দেওয়া হয়েছে স্যার। ওকে গুড। নিচেরটাতে আসেন, নিচে যদি আমরা একটু আসি দেখি আর কি পাই, সেম জিনিস হাই প্রেশার। সো ওভারঅল এখানে দেখেন যেখানেই যান স্যার, এই পুরো কনসেপ্টটা যেখানে যেখানে ম্যাচ করতেছে সেখানে সেখানেই এটা চলে আসবে স্যার। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে স্যারেরা? ওকে পারফেক্ট। সো হ্যাঁ স্যার বলেন।
বেশি কার্যকরী হচ্ছে স্যার শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড দিয়ে যেহেতু আমরা আমাদের মনের ভাষাটা প্রকাশ করতে পারি না, এবং এইটাকে যদি আমরা আমাদের মনের মতো করে তৈরি করি, তাহলে সেটা গুগলের সাথে ম্যাচ নাও করতে পারে। আর যদি আমরা এইটাকে গুগলের সঙ্গে ম্যাচ করাইতে যাই, তাহলে একটা টুলস দিয়ে জেনারেট করে নিলাম, তাহলে গুগলের সাথে যেগুলো ম্যাচ হচ্ছে সবগুলো লিস্ট আমার কাছে চলে আসলো। আমি ওখান থেকে দেখে দেখে আমার কন্টেন্টের সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলোকে নিয়ে নিলাম। দ্যাটস ইট। বোঝা গেছে স্যার? ওকে, সো চলেন আমি যদি এখানে এখন লিখি যে লং টেইল কিওয়ার্ড যদি আমি নিতে চাই, চলেন লিখি লং টেইল কিওয়ার্ডস। এখানে ওয়ার্ড ট্র্যাকার আছে, ওয়ার্ড ট্র্যাকার লং টেইল কিওয়ার্ড দেয়। ওয়ার্ড ট্র্যাকার বলতেছে কিভাবে লং টেইল কিওয়ার্ডগুলো জেনারেট করতে হয়, আমরা এটা চাচ্ছি না। দেখি আর কি আছে। লং টেইল কিওয়ার্ড দেয় keyword.io, আমরা এটা ইউজ করতে পারি। আর স্টেপ আছে, এ লং কিওয়ার্ড দেয়, যদিও খুব বেশি দেয় না, কিপটাম করে। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি লিখি লং টেইল কিওয়ার্ড, এখানে দেখেন ইউআরএল এ কি আছে, লং টেইল কিওয়ার্ড। আর আগের ইউআরএল এ কি ছিল? আগের ইউআরএল এ শুধু ছিল সার্চ কিওয়ার্ড, আর পরের ইউআরএলটা বের হয়েছে কি লং টেইল কিওয়ার্ড সার্চ। সেখানে যদি আমি লিখি, দেখেন লিখলাম, আচ্ছা বাই ল্যাপটপ দিয়ে লিখি, বাই ল্যাপটপ সি। এখানে দেখেন আমাকে লং টেইল কিওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, যেমন বাই ল্যাপটপ নিয়ার মি, আমার আশেপাশে ল্যাপটপের দোকান কই থেকে কিনতে পারি। বাই ল্যাপটপ অনলাইন থেকে ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম। হিউজ পরিমাণে এখানে লং টেইল কিওয়ার্ড দেওয়া আছে। আরেকটা সাইট আছে, যদিও এটা খুব একটা কাজের না, তারপরে খুব ভালো কিওয়ার্ড জেনারেট করে, যেমন আছে কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড শিটার, এখানে এটা, আচ্ছা কিওয়ার্ড শিটারটা মেইনলি লং টেইল কিওয়ার্ড জেনারেট করেছে। কিন্তু এখানে তো আসলে একটা প্রবলেম হয়ে যায়, মানে কিওয়ার্ডগুলো বেশি বের করে জগা খিচুড়ি করে, ফিল্টার করা যায় না। দিস ইজ দ্য প্রবলেম। যেমন আমি যদি এখানে লিখি বাই, হ্যাঁ ফিল্টার করতে গেলে পারচেস করতে হবে। এই যে এখানে দেখেন লোকেশন ফিল্টার করতে হলে পারচেস করতে হবে, দেখছেন? কিছু করার নেই স্যার। এখানে যদি আমি দেখেন স্টার্ট দিই, অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু এই প্রবলেমটা দেখেন, এখানে বাই ল্যাপটপ ঢাকা, বাট আমি কাজ করতেছিলাম কি নিয়ে স্যার? ইউএসএ নিয়ে। এখানে বলতেছে বাই ল্যাপটপ কানাডা, বাই ল্যাপটপ চিপ, হ্যাঁ এটা ভালো আছে, এটা ভালো। বাই ল্যাপটপ কুলিং ফ্যান, মানে এ যে দিচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো দিচ্ছে অনেক, কিন্তু সবগুলো জগা খিচুড়ি করে দিচ্ছে স্যার, যেগুলো আসলে আমার কাছে কোনো মানে ভ্যালু রাখে না। ঠিক আছে, এগুলোকে ফিল্টার করতে পারে। ফিল্টার করতে হলে আপনার কাছে যদি এখান থেকে 5,000 কিওয়ার্ড বাড়ে, 5,000 কিওয়ার্ড যদি একটা একটা করে ফিল্টার করতে চান, জীবন থাকবে স্যার? বলেন। তাহলে সো লং টেইল কিওয়ার্ড সম্পর্কে আমরা কি কনসেপ্টটা বুঝতে পারছি স্যার? কেন আমাদের লং টেইল কিওয়ার্ড দরকার স্যারেরা? ওকে, এখন এই লং টেইল কিওয়ার্ডকে ব্যবহার করে আমাদের টাইটেল তৈরি করতে হবে স্যার। আগে টাইটেলের পর আমাদের তৈরি করতে হবে কি? কন্টেন্ট। তবে হ্যাঁ মনে রাখবেন মাথায়, টাইটেলটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, কারণ টাইটেল যত সুন্দর হবে ট্রাফিক তত বেশি আসবে স্যার। আর টাইটেল যেহেতু আমরা বিগিনার, টাইটেল এত সুন্দর করতে পারি না, সো আমরা যদি লিখি টাইটেল জেনারেটর, এরা কি কিছু অনলাইন টুলস পাওয়া যায় যারা
টাইটেলগুলোকে খুব সুন্দর করে জেনারেট করে দিতে পারে, মানে খুবই আকর্ষণীয় টাইটেল তৈরি করে দেয় এরা কিওয়ার্ড থেকে। সো আই ফিল আমরা যেটা ভেবে তৈরি করব তার থেকে এটা অনেক ভালো হয় স্যার, আমি এরকম রিয়েলাইজ করি। বাট সাইট তো ঢোকালাম। Title generator server may be down, not working. আচ্ছা, পরেরটাতে যাই। অনেকগুলো আছে অনলাইনে স্যার, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? অনলাইনে অনেক আছে, এটা কাজ করতেছে না বাদ। এখানে আমরা আমাদের লং টেইল কিওয়ার্ডটা দিয়ে দিব স্যার, ঠিক আছে? তাহলে লং টেইল কিওয়ার্ডটা দিলে এরা আমাদের মনের ভাবটা বুঝতে পারবে, ঠিক আছে? আমার কন্টেন্টটা তৈরি হচ্ছে কি বাই ল্যাপটপ ইনস্টলমেন্টে। সো আমি বাই ল্যাপটপ ইনস্টলমেন্টটা কপি করে এখানে যদি দিয়ে দিই, আর এখানে যদি দিয়ে দিই যে ইজ এ ব্র্যান্ড অর প্রোডাক্ট বাই ল্যাপটপ ইনস্টলমেন্ট বাই জেনেরিক টার্ম বা ইজ এ ব্র্যান্ড অর প্রোডাক্ট ইন্ডাস্ট্রি লোকেশন ইজ এ ব্র্যান্ড অর প্রোডাক্ট দিয়ে দিলাম। দেখি এই আমার জন্য কি টাইটেল জেনারেট করে। সো এখানে বলতেছে আই উইল টেল ইউ দ্য ট্রুথ অ্যাবাউট বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট ইন দ্য নেক্সট 60 সেকেন্ড। দেখছেন কত সুন্দর একটা টাইটেল দিয়ে দিছে, পাওয়া যায় স্যার। হাউ টু ওন বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট ফর ফ্রি। আচ্ছা, এটাও একটা সুন্দর টাইটেল আছে, এগুলো ইউটিউবের জন্য খুব ভালো ব্যবহার হয়। বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট উইল বি এ থিং অফ দ্য পাস্ট অ্যান্ড হেয়ার হোয়াই। সো আমরা চলেন আরও দেখি স্যার, তাহলে তো দেখতে টাকা লাগতেছে না, তাই না? এর থেকে ভালো কেউ রেজাল্ট দেয় কিনা। আমরা কিন্তু এটা জানি স্যার, আপনার এসইওর যে আর্টিকেল লিখবেন, আর্টিকেলের থেকে যদি টাইটেল বেশি সুন্দর না হয় তাহলে কিন্তু রীতিমতো প্রবলেম স্যার, ঠিক আছে? ওকে, আমি যদি এখানে টপিকসটা দিয়ে দিই অ্যান্ড এখানে সেন্টেন্স কেস দিয়ে, আচ্ছা যাই হোক দিয়ে দিলাম টাইটেল, সার্চ করি স্যার দেখি কী অবস্থা। সো তারা এখানে লিস্টে দিয়ে দিছে সবগুলো, এই লিস্টের ভিতর থেকে তারা আবার বেস্টগুলোকে খুঁজে বের করছে। ও না 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 না, আচ্ছা লিস্ট রিলেটেড টাইটেল তৈরি করছে, বেস্ট দিয়ে কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করছে, হাউ টু, কোশ্চেন, লাভ, সেক্টর, অনেক কিছু দিয়ে তৈরি করে দিয়েছে, তারা জেনারেট করে দিয়েছে। আপনি শুধু পড়বেন আর আপনার পছন্দ মতো একটা টাইটেল এখান থেকে চুজ করবেন, পারবেন না স্যার? স্যারেরা এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই দোজ 5 সিক্রেট টেকনিক টু ইমপ্রুভ বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট। এটা এতটাও মানে আপনার সুন্দর ম্যাচিং হচ্ছে না, কারণ এটা এখানে স্পেসিফাই করতে পারতেছে না। আমি চাচ্ছিলাম বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট, ঠিক আছে? মানে আমি একটা ইনস্টলমেন্টে ল্যাপটপ কিনবো, কিন্তু এখানে বলতে 5 সিক্রেট টেকনিক ইউ বাই টু ইমপ্রুভ বাই ল্যাপটপ, তাহলে এটা ঠিক আছে। কিন্তু যেহেতু যখনই এটা ইনস্টলমেন্টে চলে আসতেছে তখন আর এটা এখানে আবার টেকনিক কী স্যার? এখানে আবার কোন টেকনিক আছে নাকি? আবার এখানে দেখেন মাই লাইফ, মাই জব, মাই ক্যারিয়ার, হাউ হাউ 5 সিম্পল বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট হেল্প মি টু সাকসেস। সো এই টুলসটা এতটা ভালো না স্যার, এই উলট পালট রেজাল্ট দিচ্ছে আমাদের। সিমরাশ দিচ্ছে কি ফ্রি কি টাইটেল জেনারেটর, সিমরাশটা কীরকম কাজ করতেছে আমরা একটু দেখি স্যার, ঠিক আছে? লেটস সি, অ্যাকসেপ্ট কুকিজ, ওকে, লেটস সার্চ দ্য টপিকস বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট and generate, okay. So
সিমরাশ আমাদের বেশি দিচ্ছে না, অল্প কিছু টপিকস দিচ্ছে। তার মধ্যে আছে হাউ টুইটার রিয়াক্ট টু বাই, আচ্ছা এটা ভালো না, ভালো না। ইফ বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট রুল, 10 মোস্ট, দ্যাটস নট গুড এনাফ স্যার, স্পেসিফাই করতে পারে নাই। তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি স্যার। এই আমাদের যতগুলো দিছে সবগুলো 15 রিজন হোয়াই পিপল লাইক বাই ল্যাপটপ বাই ইনস্টলমেন্ট। এখানকার টাইটেলগুলো অনেক সুন্দর স্যার, এবং পারফেক্টলি ম্যাচ করতেছে কিওয়ার্ডের সঙ্গে। সে সে আপনাকে টোটাল টাইটেল তৈরি করে দিছে কত, 1100, তাই না স্যার? ওকে, এখন আপনার আমি তো ওয়ে দেখাই দিলাম দুই একটা। এখন আপনাদের কাজ টিমের সঙ্গে একত্রিত হয়ে আপনারা লং টেইল কিওয়ার্ড নিয়ে আরও কি ভালো রেজাল্ট বের করতে পারেন। আমি যতটুকু দেখাইছি এর থেকে ভালো আর কি বের করতে পারেন সেটা আমাকে দেখাবেন। পারা যাবে না স্যার? চুপ থেকে লাভ নয় স্যার, এগুলো আপনাদেরই কাজ। আমি করলে আমি শিখবো, আপনি করলে আপনি শিখবেন, দ্যাটস ইট। ঠিক আছে? সো লামিয়া কি আসে নাই? লামিয়া, আচ্ছা লামিয়ার বদলে একটু লিটন ওই টিমের দায়িত্ব নেন। আর মুসা তো মুসা আছেই, সমস্যা নেই স্যার। একটু আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের রিসার্চ স্কিলটা বাড়াইতে হবে স্যার, আরও বেশি পরিমাণে বাড়াইতে হবে। এবং এসিওতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এসিও করছেন তারা জানেন রিসার্চ স্কিল কতটা গুরুত্বপূর্ণ একজন এসিও এক্সপার্ট হওয়ার জন্য। ওকে, যেহেতু আমরা পেইড ইউজ করতেছি না স্যার, ফ্রি ইউজ করতেছি। পেইড ইউজ করলে এত কষ্টই করতে হতো না, ঠিক আছে? বাট ইনশাল্লাহ আমরা একদিন পেইড ইউজ করবো স্যার, যেদিন আমরা ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে? কতক্ষণ সময় নেবেন স্যার বলেন? লিটন আছেন? লিটন স্যার, আচ্ছা লিটনের নাম্বার নাই আপনাদের কাছে, একটু কল দেন। আমি তো মুসা, মুসা তো তার টিম নিয়ে কাজ করবে, সমস্যা নেই। মুসা আছেন না? ওকে স্যার, আপনি আপনার টিম নিয়ে কাজ শুরু করেন। স্যার আমরা আসলে সবাই মিলে একসাথেই আজকে আলোচনা করছিলাম স্যার, হ্যাঁ কি করতে একটু পারেন, সাহায্য সমস্যা করবেন নেই, স্যার? বাট আমাকে তাহলে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা সবাই মিলে আলোচনা করেন, সমস্যা নাই। যেহেতু লামিয়া নাই, লিটনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, করেন আলোচনা করেন। বাট আমাকে কিন্তু এন্ড অফ দ্য টাইম আমাকে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখাতে হবে স্যার। স্যার আমরা কি রিসার্চ করব নাকি রিসার্চ করার ওয়েগুলো নিয়ে আলোচনা করব? আপনারা ওয়েগুলো বের করবেন, এবং সেগুলো ওয়েগুলো তো বের করবেনই, এবং সেগুলো কতটা অ্যাকসেপ্টেবল সেটা সেটা প্রমাণ করবেন স্যার। ডেটাগুলো গুগল থেকে, থার্ড পার্টি টুলস থেকে স্যার নেওয়ার পর ওইটা গুগল, তো স্যার বের করা যাবে। ডেটাগুলো থার্ড পার্টি টুলস থেকে নেওয়ার পর গুগল থেকে ভেরিফাই করে নেবেন ডেটাগুলো কি আসলে অ্যাকুরেট কিনা, তাই না? আপনি কি গুগল অ্যাডস এর সাজেস্ট করতেছেন স্যার? জি, গুগল অ্যাডওয়ার্ড? হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারের কথা বলতেছিলাম, অ্যাডওয়ার্ড না, অ্যাডওয়ার্ডই স্যার, হ্যাঁ। অ্যাডওয়ার্ডে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে ভেরিফাই করবেন যে থার্ড পার্টি টুলস থেকে যে আমি ডেটা নিলাম এটা কতটুকু অ্যাকসেপ্টেবল। ঠিক আছে স্যার, ওখানে তো স্যার একুরেটটা দেখাবে না, জাস্ট একটু আইডিয়া জেনারেট করে দিবে যে এত থেকে এত সার্চ ভলিউম হতে পারে, আর সিপিসি আর আপনি যেগুলো দেখতে বলছিলেন ওগুলাই আর কি। হ্যাঁ, ওইটা হলেই হবে স্যার।
ঠিক আছে, তাহলে একটু কতক্ষণ সময় দিব স্যার বলেন? সেটাই তো কথা স্যার, এখন কতটুকু সময় স্যার, আপনার লং টাইম সময় লাগবে, আপনার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। আমরা শুরু করি স্যার। শুরু করেন, আমি আধা ঘন্টা পর এসে আধা ঘন্টা পর আমি খবর নিব স্যার। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ওকে। বাট সবাই একসঙ্গে, সবাই একটা, সবাইকে একটু ছোট ছোট টপিকস দিবেন স্যার, সবাই যেন রিসার্চ করে। ঠিক আছে, আপনারা যে এন্ড অফ দ্য টাইম যে রেজাল্ট আমাকে দেখাবেন তাতে যেন সবারই অবদান থাকে, এটা একটু ইনশিওর করবেন কেমন? কারণ সবাইকে রিসার্চ করা শিখতে হবে স্যার, ইটস ইম্পর্টেন্ট। জি স্যার, তা তো অবশ্যই। ওকে স্যার, তাহলে একটু কষ্ট করে শুরু করেন, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন বাড়ির ভেতরে কিন্তু সুন্দর আছে স্যার, ঠিক আছে, ফায়ার প্লেস আছে, ডাইনিং স্পেস আছে, ছোট ফ্যামিলির জন্য, ঠিক আছে, বড় ফ্যামিলি না, দুইজন সর্বোচ্চ তিনজনের একটা ফ্যামিলির জন্য এটা। না, সেটা আসলে আপনার আসবাবপত্র তো কেউ কিনবে না স্যার, তাই না? ওগুলো বাইরে আলাদা করে বিক্রি করতে, ওগুলো নেওয়ারও লোক আছে স্যার। ফার্নিশড বাড়ি বিক্রিটা হবে, ফার্নিশড বাড়ি মানে ফার্নিচার ওখানেই থাকবে, শুধু মানুষ থাকবে, চলে যাবে। আর না, ফার্নিচার সহ না বাড়িটা উম, সেল হবে যে। এইটা রেন্টে স্যার, সেল না, রেন্টে। এইটা রেন্ট দেখেন, সেলের প্রপার্টি কিরকম হয় দেখাচ্ছে আমি, চলেন। So, এই একটা প্রপার্টি। জি, ও আচ্ছা ঠিক আছে স্যার, একটা ব্রেক নেন, ব্রেকের পর আসি তাহলে আমরা। এখন বাজে 4:16, 20, 4:20 বাজে। আমরা যদি ব্যাক করি 25 মিনিট সময় না, 45 থেকে 50-এর মধ্যে ব্যাক করি। আচ্ছা, জি আচ্ছা। ওকে, ঠিক আছে। সো এখানে যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নট ফর সেল, এগুলো হচ্ছে ফর রেন্ট। আর রেন্টে থাকা প্রপার্টি আমরা যদি আরেকটা দেখি, দেখেন স্যার, এই বাসার ভাড়া $6,000 $7,000 মাস, 2টা বেডরুম 2টা বাথরুম আছে। এত টাকা ভাড়া দিয়ে বাসা নিয়ে কেউ থাকা পসিবল স্যার বলেন? এক্সপেন্সিভ হয়ে গেল না? প্রচুর এক্সপেন্সিভ। বাট আপনি যদি আমরা যদি ধরেন রেন্টটা উঠাই দিয়ে এখান থেকে ফর সেল সিলেক্ট করি, সি চেক দিস প্রপার্টি। জি স্যার, এই প্রপার্টিটা দেখেন, এই ধরনের একটা বাড়ি যদি আমরা কিনতে যাই, তাহলে আমাদের প্রায় 13 লক্ষ US$ স্পেন্ড করতে হবে। বাড়িটা এটা বিশাল বড় স্যার, এরিয়া দেখছেন, 4121 স্কোয়ার ফিটের, 5টা বেডরুম আছে, 5টা বাথরুম আছে। এত বড় বাড়ি আমাদের প্রয়োজন না, আমরা একটু ছোট বাড়ি দেখি স্যার, কেমন? ছোট বাড়ি, ছোট ছোট, আপনার ধরেন 1000-1500 স্কোয়ার ফিটের মতো বাড়ি হলেই চলবে। আর এগুলো বিশাল বাড়ি, সিঙ্গেল ফ্যামিলি গুলো চলে, মাল্টি ফ্যামিলি লট দুটো উঠাই দিই, হাউস দেখি। হ্যাঁ, তাহলে এই প্রপার্টিটা একটু ছোট আছে, মিডিয়াম আছে, তবুও ভালো ফ্যামিলি নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি, ওয়েল ডেকোরেটেড সব সহ। এই প্রপার্টির প্রাইস হচ্ছে আপনার $3,60,000। আর আমরা এই ধরনের একটা বাড়ি যদি রেন্টে দিতে যাই, সেক্ষেত্রে অ্যাভারেজ দেখা যাবে আমাদের
$2,500 মতো বা $3,000 ধরলাম পে করতে হবে। তাহলে চলেন, কোনো এক ব্যক্তি যদি 5 বছরের জন্য এখানে থাকতে চায় তাহলে কি করতে হবে? তাহলে আমরা একটু হিসাব করি, ক্যালকুলেটর আমরা দেই। যদি $3,000 মান্থলি পে করতে হয় গুণন 12, মাসে $36,000, ঠিক আছে? তাহলে 5 বছরে তাকে 5 ইয়ার্সে তাকে পে করতে হবে $1,80,000। এটা তো শুধু গেল বাড়ির রেন্ট কস্ট। এছাড়া নিচে আসেন, দেখেন আরো অনেক কষ্ট আছে। HOA মাসে দিতে হয় কত? 475। তারপরে আপনার না 475 ইউটিলিটি কস্ট, ইলেকট্রিসিটি কস্ট, ইন্টারনেট কস্ট। কি যে ওটা আমি জানি না, গুগলে সার্চ দিয়ে দেখতে হবে। এটা অনেক বড় বড় ওয়ার্ডকে এরকম ছোট করে লেখে, তো এগুলো তো কোনো ফেমাস কোনো কিছু না, ঠিক আছে? কিছু লিখে যদি সার্চ দেয় তাহলে হোম ওনার অ্যাসোসিয়েশন, ও আচ্ছা, হোম ওনারদেরও একটা অ্যাসোসিয়েশন আছে, বাড়ির মালিকদের। সেই অ্যাসোসিয়েশন মানে একটা সংস্থার ফি দিতে হয় $এত মাস। ফাইজলামি, এখানেও রাজনীতি স্যার, সমিতি করে রাখছে। আচ্ছা, যাই হোক, সো ওভারঅল আমার যে বাড়িটা রেন্টে নিবে তার খরচ হচ্ছে কত স্যার? $1,80,000 5 বছরে। আর যে বাড়িটা কিনবে তাকে $3,60,000 কিনে নিতে হবে। $3,60,000 যদি এই বাড়িটা কেউ কিনে, তাহলে আমরা বাড়ির প্রিভিয়াস রেকর্ডটা একটু চেক করি, সেলস রেকর্ড, প্রাইজিং হিস্ট্রি প্রিভিয়াস। সো দেখা যাচ্ছে এই বাড়িটা 2004 সালে একবার সোল্ড হয়েছিল। কত ডলারে স্যার? $2,667 2004 সালে একবার বিক্রি হয়েছিল। সেটা থেকে একজন কিনে নিছিল। তারপরে একবার এই প্রপার্টিটা লিস্টিং ফর সেল, মানে বিক্রি করার জন্য 2016 সালে লিস্ট হয়েছিল $3,40,000। তারপরে আবার প্রাইস চেঞ্জ করে দেয় $3,30,000, মাইনাস 2.9% লেস করে দেয় আর কি। আবার এখানে দেখেন 17 সালে আবার $3,30,000 দিয়ে দিছে। পরের বার দেখেন আবার প্রাইস বাড়ায় 9.1% বাড়াই দিছে, $3,60,000 লিস্টিং ফর কি সেল। সো আপনি যদি বাড়িটা কিনেন এবং আপনার যতদিন ইচ্ছা এখানে যদি থাকেন, থাকার পরেও যদি প্রপার্টিটা সেল করতে চান, ওকে, একটা ভালো, আপনার তো যে টাকাতে বাড়ি কিনছিলেন সেটা তো পাইলেনই, প্লাস ওপরে আবার একটা প্রফিট পেয়ে গেলেন, $5,000-10,000 একটা প্রফিট পেয়ে গেলেন। আপনাকে কোনো প্রকার বাড়ির রেন্ট দিতে হবে না। আর যদি রেন্টে নেন তাহলে দেখবেন যে আপনার $1,80,000 5 বছরে নষ্ট। ওইটার কোনো ভ্যালু থাকলো না আপনার কাছে। ভ্যালু থাকলো ওইটার থেকে আপনি কোনো প্রফিট পাইলেন স্যার? তাহলে কোনটা বেটার এখন আমাকে হিসাব দেন? কেনাটাই বেটার না? আপনি যদি এই প্রপার্টিটা কিনে 2 বছর পরে বিক্রি করে যান, আপনার আসল টাকা আপনি ব্যাক পাবেন, প্লাস সঙ্গে কিছু প্রফিটও পেতে পারেন, তাই না স্যার? সো হিসাবটা কি ক্লিয়ার? এই জন্য সবাই কি পছন্দ করে? বাড়িটা কিনতে পছন্দ করে রেন্টের থেকে, ঠিক আছে? রেন্টটা খুব কম হয়। আচ্ছা, সো বাড়ির হিসাবটা যেহেতু বুঝাইতে পারছি, দ্যাটস গুড। জি স্যার, বলেন। আচ্ছা, ভালো কোশ্চেন করছেন স্যার। যদি আমি এরকম করে এক্সপ্লেন করতে যাই যে যে এলাকায় জায়গা কম, মানুষ বেশি, সেখানে বহুতল বিশিষ্ট ভবন গড়ে ওঠে। আর যেখানে জায়গা বেশি, মানুষ কম, সেখানে মানুষ তার মনের মতো করে সুন্দর করে বাড়ি তৈরি করে, ঠিক আছে?
এগুলোকে এগুলোকে বলা হয় লাক্সারি হাউস, ঠিক আছে। এগুলো মানুষ রিল্যাক্স করার জন্য আসে এখানে, বিলাসবহুল বাড়ি, ঠিক আছে। আর অ্যাপার্টমেন্ট বিল্ডিং করার এদের তো জায়গার অভাব নাই স্যার, কোটি কোটি লক্ষ লক্ষ একর জায়গা একসঙ্গে পড়ে থাকে এদের, ঠিক আছে। এদের জায়গার অভাব নাই স্যার, ঠিক আছে। এটা নিয়ে মানে এরা আসলে একটা বিশাল এরিয়া নিয়ে ধরেন একটা বাড়ি করে রাখে। বলেন যে এখানে লেখা আছে যে আপনার দেখেন 1961 স্কোয়ার ফিট, 1961 1961 স্কোয়ার ফিট জায়গা কত বড় হতে পারে একবার ভেবে দেখছেন? আমাদের 250 স্কোয়ার ফিটের মধ্যে একটা দোকান হলে বিশাল বড় দোকান হয়ে যায়, তাই না? আমরা একটা ফ্ল্যাট নেই হচ্ছে 800 স্কোয়ার ফিটের, 900 স্কোয়ার ফিট সর্বোচ্চ 2 রুমের একটা ফ্ল্যাট নেই। আর এরা 1900 স্কোয়ার ফিটের উপর শুধু বাড়িই আছে এদের। 1900 না, এটা 2000ই ধরেন, 2000 স্কোয়ার ফিটের উপর শুধু বাড়ি, তাতে মাত্র 3টা বেডরুম আছে। আর ঢাকায় যদি আপনি একটা ফ্ল্যাট নিতে চান, যদি 3টা বেডরুম আর 2টা বাথরুম সহ একটা ফ্ল্যাট নিতে চান, তাহলে ওই ফ্ল্যাট সর্বোচ্চ হবে আপনার 1200 থেকে 1300 স্কোয়ার ফিট। ডিফারেন্সটা কি এবার বুঝতে পারছেন স্যার? তারা পছন্দ করে রিল্যাক্স থাকতে, তাদের এতে তো টাকার অভাব নাই স্যার, দেখেন নি? ওকে স্যার। আচ্ছা, এখন এই তো বাড়ি তো চিনলেন স্যার, ঠিক আছে। এখন এই বাড়িগুলোর সম্পর্কে আপনাদের আরও নলেজ রাখতে হবে। কেমন? এটা হচ্ছে ক্লায়েন্টের আস্কিং প্রাইস, বিডিতে বলা হয় আপনার বাথরুম, বিয়েতে বলা হয় বেডরুম, এত স্কোয়ার ফিটের মাপ বুঝি। এটা হচ্ছে বাড়ির ঠিকানা, ঠিকানাটা আমি আর আগে একবার বুঝাই দিছি, সো এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। টাইপ, এই টাইপটা কি স্যার? টাইপটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি, ঠিক আছে। এখানে সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারবে, 2টা বেডরুম, একটা 3টা বেডরুম আছে, তো মাল্টি ফ্যামিলি থাকতে পারবে না। মাল্টি ফ্যামিলির বাড়ি আবার আলাদা হয়, সেখানে দেখা যায় যে 20টা 30টা করে বেডরুম থাকে। ওকে, সো এটা মাল্টি ফ্যামিলির মধ্যে পড়ে না। ওকে, তো এটা টাইপ হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি, যেখানে সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারবে। বিল্ট ইন ইয়ার 2004 সালে এই বাড়িটা তৈরি করা হয়েছে। হিটিং হচ্ছে ধরেন 4 সেট ইয়ার, অর্থাৎ আপনার ধরেন 4 সেট ইয়ার বলতে পুরো বাড়িটা একটা ইলেকট্রনিক শেডের মতো করে দেওয়া আছে। যেমন ধরেন আপনার সেন্ট্রাল এসি সেট করি না আমরা স্যার, সেন্ট্রাল এসি যেরকম এদেরও পুরো বাড়িতে ধরেন সেন্ট্রাল এসির মতো সেট করা আছে, কিন্তু সেখান দিয়ে গরম বাতাস বের হয়, কারণ এগুলো তো ঠান্ডা এলাকা। ওকে, এদেরকে সারা বছর শীত পড়েই থাকে, শীতের সময় বরফ পড়ে। আচ্ছা, কুলিং সিস্টেম কি? সেন্ট্রাল, তাই না স্যার? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে সেন্ট্রাল কুলিং সিস্টেম, বলা হচ্ছে সেন্ট্রাল থেকে কুলিং করা, তো পুরো বাড়িটাকে এই কুলিং করতে পারে, হিটিং করতে পারে। পার্কিং হচ্ছে টু স্পেস মানে একসঙ্গে 2টা কার এখানে পার্কিং করা যাবে এই বাড়িতে, ঠিক আছে। আর এই যে হোম ওনার অ্যাসোসিয়েশন, এটাতে বলেই দিলাম লট। এই বাড়িটা পুরো বাড়ির যে জায়গা, ঠিক আছে, সরি লট, এই লট বলতে আপনার বোঝায় এখানে আছে ধরেন আপনার পুরো বাড়ির যে জায়গাটা আশেপাশে, ঠিক আছে, সব জায়গা মিলে টোটাল 0.5 একর্স পুরো বাড়ির জায়গা। আর বাড়িটা অবস্থিত আছে 2000 স্কোয়ার ফিটের মধ্যে, বুঝতে পারছি স্যার? অ্যাভারেজলি হিসাব করলে দেখা গেছে যে এই বাড়ির খরচ আসছে আপনার পার স্কোয়ার ফিট $184। সেম ডিসক্রিপশন এখানে দেওয়া আছে স্যার ইন্টেরিয়র মধ্যে, এখানে আপনি ভালো করে একটু পড়ে নেবেন, বাড়ির সম্পর্কে জানবেন।
পার্কিং লট সম্পর্কে বলা হচ্ছে সব কিছু এভরিথিং। আদার্স ইনফরমেশন, পার্সেল নাম্বারটা এখান থেকে এখানে পাওয়া যায় পার্সেল নাম্বার। প্রতিটা বাড়ির একটা করে ইউনিক আইডি থাকে, ঠিক আছে? এই আইডি দিয়ে আপনি জেলা ভূমি অফিসে গিয়ে সার্চ, জেলা ভূমি অফিসের ওয়েবসাইটে সার্চ দিলে বুঝতে পারবেন এই বাড়ির কোনো উত্তরাধিকারী আছে কিনা। কেমন? ওকে, এখানে কি সরি স্যার একটু লেট হয়ে গেল। বুঝে নাই স্যার, আরেকবার বলেন, আমি ক্লিয়ার করেন একটু, আমাকে ক্লিয়ার। ওনার আছে কি না? ও আচ্ছা, এটা হচ্ছে আপনার পার্সেল নাম্বার, ঠিক আছে? পার্সেল নাম্বার দিয়ে আপনি প্রপার্টির, এই প্রপার্টির সকল ধরনের ইনফরমেশন, আপনি যেগুলো পাবলিক ইনফরমেশন সেগুলো আপনি পাবলিক ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন আমাদের যদি আমরা যদি বা আমাদের দেশে যদি কোনো প্রপার্টি পারচেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভূমি অফিসে যেতে হয়, গিয়ে ওই প্রপার্টির ইনফরমেশনগুলো নিয়ে আসতে হয়, তাই না? কিন্তু সেম প্রসেস এখানেও, বাট এদের জিনিসগুলো আমরা অনলাইনে পেয়ে যাই। অনলাইনে জাস্ট একটা সার্চ দিবেন, চলে আসবে কি কি আপনার লাগবে। জি, বলতেছিলাম যে এক্সেল শিটে যদি দেখা দিতেন যে ক্লায়েন্ট আমাদের কাছে কি ধরনের ইনফরমেশন গুলো চাইতে পারে, আপনি যদি এক্সেল শিটে উঠাই নিয়ে একটু সাধারণ দিকে দিতেন। হুম, দেখাবো স্যার, আমি জাস্ট আপনাদের ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। জি স্যার। আমি যখন একটা একটা দুইটা কাজ করে দেখাবো তো আপনাদের, ওটা নিয়ে টেনশন করতে হবে না, জাস্ট পরিচিত হন জিনিসগুলোর সঙ্গে, দ্যাটস ইট। ওকে, এখানে এই যে আদার্স ইনফরমেশনগুলো আছে, এগুলো লাগতেছে না আপাতত। প্রতিটা আপনার ধরেন ডিস্ট্রিক্টের, আবার ধরেন আপনার ভূমি অফিস আছে, ঠিক আছে? যেগুলোকে বলা হয় কান্ট্রি ওয়েবসাইট। কান্ট্রি তো না, কাউনি ওয়েবসাইট, তারা কাউনি বলে। সো এটা হচ্ছে তাদের কাউনি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে প্রপার্টি সার্চ দিতে হবে, দিয়ে আপনাকে চেক করতে হবে স্যার, বাকি যে ইনফরমেশনগুলো পাচ্ছেন না ওগুলো চেক করতে হবে। কেমন? আমি যদি এখান থেকে আমি যদি এখান থেকে এখান থেকে আমি কই গেল, ফ্যাক্ট অ্যান্ড ফিচারে যাব। ফ্যাক্ট অ্যান্ড ফিচারে গেলে আমি পার্সেল নাম্বারটা পেয়ে যাব স্যার। দিস ইজ দ্য পার্সেল নাম্বার, কপি। এই দেখেন, রিয়েল প্রপার্টি সার্চ, এখানে আমি পার্সেল নাম্বারটা সার্চ দিয়ে দেব, সার্চ। সো এখান থেকে দেখেন আমি এই প্রপার্টি রিলেটেড পাবলিক যত ইনফরমেশন আছে সবগুলো আমি এখানে অ্যাভেলেবেল পেয়ে গেছি স্যার। এভরি বিট অফ ইনফরমেশন যেগুলো পাবলিকলি দেওয়া সম্ভব। বুঝাতে পারছি স্যার? এখানে দেখেন ম্যাপে আবার লোকেশন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? রেড মার্ক করে বলা হয়েছে যে দিস ইজ দ্য প্রপার্টি, স্যাটেলাইট ইমেজেস। সো এখানে দেখেন লোকেশন অ্যাড্রেস, এটা হচ্ছে প্রপার্টির লোকেশন, এটা হচ্ছে পার্সেল নাম্বার যেটা দিয়ে আমরা সার্চ করছি, এটা হচ্ছে আপনার ডিভিশনটা একটু ডিফিকাল্ট, পরে আলোচনা করব। আর ডিভিশনটা আমাদের খুব প্রয়োজন, কখনোই প্রয়োজন হয় না, সো এটা নিয়ে টেনশন করারও প্রয়োজন নাই স্যার। অফিসিয়াল রেকর্ড বুক, ঠিক আছে? এটা যখন আমরা প্রপার্টি সেল এবং যেটাই হোক, এটার একটা রেকর্ড তৈরি হয় স্যার। কেমন?
এই রেকর্ডটা থাকে তাদের প্রতিটা কাউন্টির ভূমি অফিসে থাকে এবং এটা আবার সরকারকে জমা দিতে হয় এবং এই প্রপার্টি রেকর্ড বুক হাতে লিখে যে বইয়ে লেখা হয় সব কিছু কম্পিউটারাইজ হলেও কাগজে কলমে লেখা থাকে তাদের কাছে, ওইটা থাকে হচ্ছে ধরেন আপনার এখানে। সো আপনি যখন ধরেন যদি বলি আমি স্টেট ওয়াইজ যখন স্টেটের রেকর্ডগুলো সার্চ করতে যাবেন প্রপার্টি রেকর্ড, তখন আপনি এই জিনিসগুলো দিয়ে এই নাম্বারটা দিয়ে সার্চ দিলে এই প্রপার্টির আরও ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, যে প্রপার্টিটা ব্যাংক লোন নিয়ে কেনা হয়েছিল না কি দিয়ে কেনা হয়েছিল না মর্গেজ রাখা হয়েছিল, এভরি কাইন্ড অফ ইনফরমেশন। তবে সেইটার ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে স্যার, প্রতিটা ইনফরমেশনের প্রতি একটা সার্চের জন্য আপনাকে পেমেন্ট করতে হয়। সো এটা আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা পেমেন্ট করে কোনো কাজ করব না। সেলস ডেট, লাস্ট সেলস ডেট ছিল আগস্ট 2014-তে এই বাড়িটা লাস্ট বিক্রি হয়। ওকে, লিগ্যাল ডিসক্রিপশন ওই সেম, দরকার নাই ডিভিশন বা লিগ্যাল ডিসক্রিপশন প্রয়োজন নাই। এখানে আসেন ওনার ইনফরমেশনটা মিসিং। আচ্ছা, ওনার ইনফরমেশন এখানে আছে দেখেন, ওনার্স, এটা হচ্ছে ওনারের নাম। এই প্রপার্টি 3টা ওনার মিলে কেনা হয়েছে। আচ্ছা, 3জন ওনার মিলে এই প্রপার্টি কিনছে নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, 2জন ওনার মিলে কিনছে, দুই ভাই মিলে একটা প্রপার্টি কিনছে। আর এটা হচ্ছে তাদের পুরো নামটাকে একসঙ্গে স্পেল আউট করা হয়েছে মেবি। এটা হচ্ছে তাদের মেইলিং অ্যাড্রেস। ঠিক আছে, দেখি এটা মিল আছে, হ্যাঁ মিল আছে। অনেক সময় দেখবেন এইটা প্রপার্টি অ্যাড্রেস আর তাদের মেইলিং অ্যাড্রেসটা মিল নেই, কারণ তারা বাড়িটা কিনছে ঠিক কিন্তু বাড়িতে থাকে না, অন্য কোনো জায়গায় গিয়ে থাকে। কেনা আছে বাড়ি কিন্তু থাকে না, অন্য কোনো জায়গায় গিয়ে থাকে। তখন আপনারা যে বর্তমানে যেখানে থাকে তখনকার ওই অ্যাড্রেস দিয়ে গুগলে সার্চ করলে তাদের ইনফরমেশন পাওয়া যায়। এখানে আসেন দেখেন সেলস ডেট লেখা আছে, কখন প্রপার্টিটা কত ডলারের সেল আছে সেগুলো ইনফরমেশন দেওয়া আছে। সেলের টাইপ কী ছিল, ওয়ারেন্টি ডিড, এখানে কখন কে কিনছিল সেটা এখানে বলা হয়েছে। এভরি কাইন্ড অফ ইনফরমেশন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আপনারা এগুলো স্টাডি করবেন। ঠিক আছে, বোঝা গেছে স্যার? স্যারেরা ক্লাসিক পাপা, আচ্ছা এটা আচ্ছা এইগুলো আসলে মেবি কোনো স্টাইল বা প্লিজ সিলেক্ট ইউর প্রিফারেন্স না, প্রপার্টি ডিটেলস আমি দিলাম এখানে, অ্যাপ্লাই। ও আচ্ছা, এগুলো ফিল্টার করে স্যার। এটা হচ্ছে মাই পাপা হচ্ছে ফিল্টার, আর ক্লাসিক পাপা যেটা সেটা হচ্ছে ফুল ডিটেইলস। আর মাই পাপা যেটা এটা হচ্ছে আপনার ধরেন এখান থেকে কোন ইনফরমেশনটা চাই, আমি ওনার ইনফরমেশন চাচ্ছি শুধু। এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দেন, ক্লোজ করে দেন, দেখেন শুধু ওনার ইনফরমেশন শো হচ্ছে। ঠিক আছে, সো ওভারঅল এখান থেকে ইনফরমেশন পাবেন, বাট এইগুলো আপনার প্রয়োজন না। আপনার যদি এখান থেকে সব থেকে বেশি প্রয়োজন হবে কি জানেন, এখান থেকে আপনার সব থেকে বেশি প্রয়োজন মেইলিং অ্যাড্রেস, ওনারের নাম, কারেন্ট ওনার যিনি তার নাম, লাস্ট সেল হচ্ছে 2014 সালে, প্রাইস $10 দিকে আবার মজা নেবেন না। এখানে লেখা আছে দেখেন কোয়াইট ক্লেম। ঠিক আছে, এটা সেল না, কিন্তু এটাকে কোয়াইট ক্লেম বলতে বোঝানো হয় বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে প্রপার্টি এদের। অনেকে দেখা যায় যে আপনার কোয়াইট ক্লেম ডিড ইজ এ লিগাল instrument that is used to transfer interest in real property. The equity transferring its interest is called to the grantor, and when the quiet claim deed is properly completed and executed, its transfer any interest to the grantor has it is property. আচ্ছা, এর মানে আপনার বোঝানো হয়েছে যে
মেবি এই প্রপার্টি যিনি কারেন্ট ওনার, তিনি আগের ওনারের থেকে কোনো টাকা পয়সা ঋণ নিছিল বা বন্ধকি চুক্তির মাধ্যমে টাকা পয়সা নিছিল এবং এই বাড়িটা কিনছিল, বা আপনার ধরেন তার কাছে আর কিছু না থাকাতে এই বাড়িটা তারা একটা চুক্তির মাধ্যমে, ধরেন একটা ডিডের মাধ্যমে এই বাড়িটা নতুন ওনারকে ইনক্লুড করছে। এবং যতদিন পর্যন্ত সে বিল পে মানে তার যে বকে আছে এটা পে করতে না পারবে, ততদিন পর্যন্ত এই বাড়িটা রেন্টে থাকবে কি না যেটাই থাক, কিংবা আসল ওনারও যদি এখানে রেন্টে থাকে তাকে রেন্টটা পে করতে হবে। এরকম একটা চুক্তিতে ডিড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো ওগুলো আমাদের প্রয়োজন নেই কী ধরনের টাইপের সেল হয়েছে নাকি। আমার কথা হচ্ছে এখান থেকে ওনারের নাম, লাস্ট সেল প্রাইস কত, লাস্ট সেল ডেট কত, আপনার ওনারের নাম, আর এটা হচ্ছে ইকুইটি কত, ঠিক আছে। বর্তমানে এই প্রপার্টির ইকুইটি কত ডলার, ইকুইটিটা বর্তমানে প্রপার্টির মার্কেট ভ্যালু হচ্ছে, ইকুইটিটা হচ্ছে মার্কেট ভ্যালু, বর্তমান মার্কেট ভ্যালু, বাজার দাম এবং চাওয়া দাম দুইটার মাঝে তর্ক বিতর্কের মাঝে, দর কষাকষির মাঝে, এই দুইটা প্রাইজের দর কষাকষির মাঝেই কিন্তু একটা প্রাইস ফিক্স হবে, তাই না। মার্কেট যিনি প্রপার্টি সেল করবেন তিনি মার্কেট ভ্যালুর নিচে প্রপার্টি সেল করবে না। আবার যিনি প্রপার্টি কিনবে তিনি কিন্তু আস্কিং প্রাইসেও প্রপার্টি কিনবে না। তো দুইজন কী করবে, দর কষাকষি করবে, তাহলে একটা প্রাইস ফিক্স হবে প্রপার্টির জন্য, তাই না। ওকে স্যার, পারফেক্ট। সো প্রপার্টিটা আবার সেল হয় বিভিন্নভাবে। ওকে, এখানে যদি আমি একটু দেখাই, আমি জানি না এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে নাকি মাথার ভিতর দিয়ে যাবে, বাট চেষ্টা করেন একটু মাথার ভিতর দিয়ে যাওয়ার। এখানে দেখেন কিছু টাইপ আছে প্রপার্টি সেল হওয়ার, মানে প্রপার্টি ফর সেল বাই এজেন্ট। বাই এজেন্ট মানে আপনি আপনার প্রপার্টি সেল করবেন, বাট আপনি দালাল নিজে থেকে তো কাস্টমার খুঁজতে পারবেন না, বা খুঁজতে গেলে সময় লাগবে। এই জন্য দালালকে আপনি কমিশন বেসে প্রপার্টিটা সেল করার জন্য দালাল নিলেন, তখন বলা হবে এই প্রপার্টিটা বাই এজেন্টে সেল হবে, মানে এজেন্টের দ্বারা সেল হবে। বাই ওনার যখন নিজে থেকে প্রপার্টি সেল করতে চায় তখন বাই ওনার দেখাবে, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে বলে এফএসবিও, ফর সেল বাই ওনার। আর পরে যেটা সেটা হচ্ছে নিউ কনস্ট্রাকশন, প্রপার্টিটা কেবল কমপ্লিট হয়েছে, ক্লাস রেকর্ড হচ্ছে স্যার, প্রপার্টিটা কেবলমাত্র মানে একদম ফ্রেশ প্রপার্টি, কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পর প্রপার্টিটা নিউলি মার্কেটে লঞ্চ হয়েছে, ঠিক আছে। যে কিনবে সেই প্রপার্টির প্রথম ওনার হবে, কেমন। কামিং সুন, প্রপার্টি এখনো তৈরি হয় নাই, কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি আসবে। অকশন, কোনো প্রপার্টি মর্গেজ কিংবা ব্যাংক লোনের কারণে বাড়ির মালিক প্রপার্টিটা ছেড়ে দিতে, ব্যাংকের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এবং পরে ওই প্রপার্টিটা অকশনের মাধ্যমে, বা আমরা যেটাকে বাংলায় বলি, বাংলায় কি বলি আমরা স্যার, নিলামে, হ্যাঁ, নিলামে উঠে প্রপার্টিটা সেল হয়ে যায়। সেটা হচ্ছে আপনার মর্গেজ টাইপের প্রপার্টি, কিংবা মর্গেজ বলতে হচ্ছে আপনার বন্ধকি প্রপার্টি, অথবা ব্যাংক থেকে লোন নিয়ে প্রপার্টি কেনা হয়েছে, এইরকম প্রপার্টি অকশনে ওঠে। ফরক্লোজারটা হচ্ছে আপনার ধরেন অকশনে ওঠার আগের মুহূর্ত, ঠিক আছে। ব্যাংক থেকে আপনি যখন লোন নেবেন, ব্যাংক আপনাকে শেষবারের মতো একটা আলটিমেটাম দিবে স্যার, আলটিমেটাম দিবে যে আপনি লাস্ট 1 মাসের ভিতরে যদি আপনার বকেয়া পে করতে না পারেন তাহলে আপনার প্রপার্টিটা দখল করে নেব, ঠিক আছে। এবং এই যে লাস্ট 1 মাসের যে আলটিমেটাম দিল এটাকে বলা হয় প্রি ফরক্লোজার। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রি ফরক্লোজার, এটা এই একটা মাস যাবে তার প্রি ফরক্লোজার। সো কেউ যদি এই ধরনের প্রপার্টি কিনতে চায় তাহলে সে প্রি ফরক্লোজার প্রপার্টি সার্চ করবে। আবার কেউ যদি কিনতে চায় যে ব্যাংক তার প্রপার্টিটা কবজা করে নিয়ে নিছে, ব্যাংক কিংবা মর্গেজ কোম্পানি নিয়ে নিছে তার প্রপার্টিটা কবজা করে নেওয়ার পর এখন অকশনে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি, এই ধরনের প্রপার্টি যদি এখনও অকশনে উঠানো হয়নি, এই ধরনের প্রপার্টি কিনতে গেলে তখন তাকে বলা হয় ফরক্লোজার। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার, সো দিস ইজ, এটা হচ্ছে টোটাল একটা ছোট একটা শর্ট ব্রিফ। এছাড়া আরও কিছু ওয়ে আছে, যেমন আপনার ধরেন ট্যাক্স ডেলিকুয়েন্ট, তারপরে আছে আপনার বন্ডেড হাউস, ভ্যাকেন্ট হাউস,
এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলি, কেমন? আজকের ক্লাসে আপাতত